ওই অ্যাক্সিডেন্টটা এখানে হয়েছিল। ওই চায়ের দোকান তোকে জিজ্ঞাসা করি, হতে পারে কিছু দেখেছে। আচ্ছা দাদা, আজ সকালবেলায় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছু বলতে পারেন সেটার সম্বন্ধে? সাহেব, উনি এখানে পাশেই কাজ করতেন। উনি রোজ চা খেতে আমার এখানে অবশ্যই আসতেন। আজকেও চা খেয়ে উনি আমার এখান থেকে বেরোচ্ছিলেন, এমন সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সাহেব, কিছু বুঝতেই পারলাম না ওই গাড়িটা কোথা থেকে এখানে এলো আর ওকে ধাক্কা দিয়ে গেল। গাড়ির নম্বরটা দেখেছেন আপনি? সাহেব, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, নাম্বার দেখার সুযোগই পাইনি। আচ্ছা, গাড়িটা কি ছিল দেখেছিলেন? সাদা রঙের বড় গাড়ি ছিল স্যার। ও একলা ছিল না ওর সাথে অন্য কেউ ছিল? এসেছিলেন তো একা একাই। না স্যার, ও একা ছিল না, ওর সঙ্গে আরেকটা মেয়ে ছিল যে অন্ধ ছিল, আর রাধিকা দিদি তাকে রোড ক্রস করাচ্ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই মহিলাটা দেখতে পেতেন না? তাহলে ওরও চোট লেগেছে, কোথায় গেছে ও? সেটা তো জানি না স্যার, অ্যাক্সিডেন্টের পরেই ও উধাও হয়ে গেল। স্যার, আমার মনে হচ্ছিল যে ও নাটক করছে। প্রথমে তো ঠিকঠাকই দাঁড়িয়েছিল, তারপর দিদিকে দেখে ও সাহায্য চাইলো। এটা হতে পারে যে ওই মহিলা যে কোনোভাবেই হোক রাধিকাকে মাঝ রাস্তায় নিয়ে যেতে চেয়েছিল, সেই কারণেই ও চা খাওয়ার জন্য অপেক্ষা করছিল, আর সবাইকে ছেড়ে ও ওর কাছেই সাহায্য চেয়েছে। রাধিকা ওই মহিলাটিকে নিয়ে ডিভাইডারের কাছে যাওয়ার পরেই মহিলাটি গায়েব হয়ে গেছে। তারপরে ওই গাড়িটা রাধিকাকে মেরেছে। তার মানে এটা কোন অ্যাক্সিডেন্ট নয়, খুন? এখন তো এরকমই কিছু মনে হচ্ছে। কিন্তু স্যার, কেউ রাধিকাকে কেন খুন করবে? সেটাই তো জানতে হবে। রাঘব আর রাধিকার এই দুজনের মৃত্যুর কারণ কিছু বুঝতে পারছি না। রাঘব, এক মিনিট, এই রাঘব জেলে ছিল, আর ওখানে ওকে কেউ মারতে পারতো না। আর রাধিকাকে মেরে রাঘবকে সেখানে পাঠিয়েছিল যেখানে ওকে মারার ব্যবস্থা করেছিল, মর্গ। এক্স্যাক্টলি। কিন্তু স্যার, রাঘব তো একটা সামান্য চোর ছিল, ওকে মারার জন্য এত বড় প্ল্যানিং? ফ্রেডি নিশ্চয়ই এই মামুলি চোরের কাছে এমন কিছু ছিল যেটা মামুলি নয়। আচ্ছা, কালকে এখানে ডিউটিতে গেছিল? আমি ছিলাম স্যার, আর আমার সাথে এই দুই কনস্টেবল। আমরা রাঘবের পুরো ডিটেলস চাই। আচ্ছা, এটা বলুন যে ওকে কোন অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছিল? আমরা ওকে গ্রেপ্তার করিনি, কাল রাতেও নিজেই এখানে এসেছিল। নিজে এসেছিল? আমরা ওকে গ্রেপ্তার করিনি, কাল রাতেও নিজেই এখানে এসেছিল। নিজে এখানে এসেছিল? আমি স্যারের সঙ্গে টাকার কথা বলছি, তুই আমাকে ইনফরমেশনটা বল। বল। না, আমি এখন বড়বাবুকেই বলবো। এটা বল, স্যার কোথায়? তুই আমাকে বল না। না না, আমি স্যারকেই বলবো। কুশল, কিসের তর্ক বিতর্ক চলছে এখানে? নমস্কার স্যার। রাঘব, তুই তুই এখানে কি করছিস? স্যার, রাঘব বলছে ও অনেক বড় ইনফরমেশন নিয়ে এসছে। আচ্ছা, ঠিক আছে, ওর কাছ থেকে ইনফরমেশন নিয়ে নাও। কিন্তু স্যার, ও টাকা চাইছে। পুলিশের কাছে টাকার গল্প করছিস? টাকা চাই? খবরটা কিছু এরকম। ঠিক আছে, টাকা দিয়ে নিয়ে নাও ইনফরমেশন। কিন্তু স্যার, ও অনেক টাকা চাইছে। পরিমাণটা শুনলে আপনিও চমকে যাবেন। বল, কত দাম তোর ইনফরমেশনের? 3 কোটি। আরে, 3 কোটি? এমন কি ইনফরমেশন ছিল ওর কাছে যে এত টাকা চাইছিল? জানি না স্যার, ও কিছু বলেনি। হ্যাঁ, এটা বলছিল যে কয়েক হাজার লোকের জীবনের প্রশ্ন, কিন্তু বলবে তখনই যখন ও 3 কোটি টাকা নেবে। স্যার, কালকে রাতে তো ওকে আমি লকআপে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে সকাল হলেই ওকে আমি আমার মতো করে জিজ্ঞেস করব। ঠিক তখনই ওর মেয়ের ব্যাপারে আমরা জানতে পারলাম, আর আমরা ওকে নিয়ে মর্গে চলে গেলাম। স্যার, এমন কি রহস্য ছিল ওর কাছে যার উপরে হাজার হাজার মানুষের প্রাণ নির্ভর করছিল, আর যার জন্য ওর নিজের এবং ওর মেয়ের প্রাণটাও গেল? আগে তো আমাদের এটা জানতে হবে যে এই রাঘব কালকে কোথায় কোথায় গেছিল আর কার কার সঙ্গে দেখা করেছিল, আর সারা দিন ও কি করেছিল। স্যার, দিনের কথা তো জানি না, কিন্তু রাতে ওর রোজকার মতো নেশাতেই ছিল। আমরা ওর ফাইলটা চাই। হ্যাঁ স্যার। এই লোকটা এখানে আসে দেখেছেন? হ্যাঁ আছে স্যার, আপনি ম্যানেজারকে জিজ্ঞেস করুন। ম্যানেজার কোথায়? ওপরে। ম্যানেজার? ওই দেখুন ম্যানেজার।  আমরা সিআইডি থেকে আসছি। 3 কোটি? 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 3 কোটি?
এই লোকটা কাল এখানে এসেছিল? স্যার এ তো রাঘব, এ সবসময় এখানে আসে। এই লোকটা কাল রাতে এখানে এসেছিল কিনা? হ্যাঁ স্যার, কাল রাতে এসেছিল, আর কাল মোটামুটি 11টা অব্দি এখানেই ছিল। ওর ব্যবহার কেমন ছিল? সবসময়ের মতো চিন্তায় ছিল। চিন্তিত ছিল? কিছু বলেছিল? কি কারণে চিন্তিত ছিল? জুয়া খেলে খেলে একেবারে ধারে ডুবেছিল। স্যার আমাদের এখানেও প্রায় 5,000 টাকা ধার নিয়েছে। কালই বলেছিলাম ওকে, যদি পুরনো টাকা না দাও তাহলে এখানে কোনো খাওয়া দাওয়া পাওয়া যাবে না। তখন ও কি বললো? বলেছিল মিটিয়ে দেবে, কিছু নতুন কাজ করতে যাচ্ছিল। নতুন কাজ? কি কাজ? সেটা বলেনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, এই রাঘব এমন কি কাজ করতে যাচ্ছিল যে ওর সব ঋণ শোধ হয়ে যেত? আর পুলিশ স্টেশনে গিয়ে বলেছিল যে ওর কাছে বিশেষ একটা ইনফরমেশন আছে, 3 কোটি চেয়েছিল তার জন্য। যাই ঘটেছে রাঘবের এখান থেকে বেরোনোর পর আর পুলিশ স্টেশনে যাওয়ার আগে জানার চেষ্টা করি যে রাঘব এখান থেকে বেরোনোর পর কোথায় কোথায় গেছিল। আচ্ছা, কালকে এই লোকটাকে আশেপাশে কোথাও দেখেছিলে? হ্যাঁ স্যার, যখন এখান থেকে বেরোচ্ছিলেন তখন আমি দেখেছি ওনাকে। তারপর কোথায় গেলেন আমি কিছু জানি না। আচ্ছা, এখান থেকে ও হেঁটে গেছিল না? হ্যাঁ স্যার, শুধু হেঁটেই গিয়েছিল, পুরো নেশা করেছিল। ওইদিকে কোথায় গেল স্যার? নেশা অবস্থায় হেঁটে গেছে তো বেশি দূর যায়নি। চলো দেখি। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। দেখেছো একে? হ্যাঁ স্যার দেখেছি, একটু এগিয়ে যে গলিটা আছে না, ওখানেই যাওয়া আসা করে। এক মিনিট, এই লোকটাকে দেখেছো? এ তো শিবার আত্মীয়। কাল রাতে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল আর শিবা শিবা করে চেঁচাচ্ছিল, পুরো পাড়াকে জাগিয়ে দিল স্যার। এই শিবা থাকে কোথায়? স্যার 3-4টে বাড়ি পর বাঁদিকে সবুজ রঙের একটা দেওয়াল আছে, ওটাই ওর বাড়ি। তালা লাগানো আছে, খুলতে হবে। পঙ্কজ একটা কাজ করো, আশেপাশে কেউ আছে কিনা দেখো, ডাকো ওকে। আরে এদিকে এসো। মনে হচ্ছে ঘর খালি করে ও পালিয়ে গেছে এখান থেকে। কোথায় ও? শিবা কোথায়? হ্যাঁ স্যার ওর তো কোনো খোঁজ খবর থাকে না, যে কোনো সময় আসে যে কোনো সময় যায়। আচ্ছা, কোনো আইডিয়া আছে কোথায় পাবো ওকে? স্যার ওই বস্তির পেছনে ওর ওর আত্মীয়র বাড়ি আছে, ওখানে পাওয়া যেতে পারে, ওখানেও যায় আসে। এই বাড়িটা। আপনি শিবার আত্মীয়? হ্যাঁ স্যার। আপনারা? এই শিবা এখানে আসা যাওয়া করে কি? হ্যাঁ স্যার, কখনো কখনো। মাঝে মাঝে। আজ আসতে পারে? বলতে পারবো না স্যার। বলতে পারবেন না? থ্যাংক ইউ ভেরি মাচ। এই করণের লাশ তো অরিজিনাল ছিল। এখন বাকি 2 জন, টনি আর সুনীল। এবার এদের মধ্যেই কোনো একজন আছে যে ডাবল মার্ডারের রহস্য ভেদ করতে পারে। এই টনির ডেথ সার্টিফিকেট দিয়েছে ডক্টর বিক্রান্ত। এই বিক্রান্তের কাছে তুমি যাও, দেখো টনির ব্যাপারে উনি কি বলেন, আর আমি সুনীলের ব্যাপারে খোঁজ নিচ্ছি। স্যার, রবি, রবি, দরজা খোল। আপনি কে? সিআইডি। কোথায় পালাচ্ছিস? এই চল। স্যার আপনারা আমার পেছনে কেন পড়ে আছেন? আমি কিছু করিনি, আমাকে মারবেন না। দেখুন আমি। চুপ। এখন এটা বল, ওই রাত্রে রাঘব যখন তোর বাড়িতে এসেছিল তখন কি হয়েছিল? স্যার আমি রাঘবকে নিয়ে গেছিলাম মালাডের কমল সোসাইটিতে। ও চুরি করতে গেছিল, তাই
ও একটা বাড়িতে ঢুকে পড়লো, কিন্তু আমি জানতাম না ও কোন বাড়িতে গেছিল। আমি ওখানেই মোটরসাইকেলে ওর জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর ও যখন এলো তো ও অবাক হয়েছিল, বলছিল যে ভেতরে ও কিছু পেয়েছে। কি পেয়েছিল? ও ওখানে বোম। কি? আমি ওকে বলেছিলাম যে এই কথাটা আমরা পুলিশকে বলে দিই, কিন্তু স্যার ও নিজের লোভ সামলাতে পারলো না, তো ওর স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করলো। ব্যাস স্যার, এর বেশি আমি কিছু জানি না। যদি তুমি কিছু না করো তাহলে তুমি পালাচ্ছিলে কেন? স্যার ওই রাঘব আর ওর মেয়ের মৃত্যুর খবর শুনে আমি ভয় পেয়ে গেছিলাম, শুধু আমার আর আমার পরিবারের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিলাম। স্যার হয়তো সেই জন্যই বলছিল যে হাজার হাজার লোকের জীবনের ব্যাপার। আর যদি সত্যি রাঘব ওখানে বোম পেয়ে থাকে তাহলে এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। অন্য কেউ ওই বোমটা পাওয়ার আগে আমাদের খুঁজতে হবে ওই বোমটাকে। কোথায় ছেড়েছিলে তুমি রাঘবকে বলো আমাদের। চলো। কমেন। ডক্টর বিক্রান্ত, হ্যাঁ বলুন। আমি সিআইডি থেকে এসেছি। সিআইডি? বসুন। না, ঠিক আছে। এই এই টনির ডেথ সার্টিফিকেট আপনি ইস্যু করেছিলেন? হ্যাঁ, আমি ইস্যু করেছিলাম। আচ্ছা, তাহলে কি টনি সত্যিই মারা গিয়েছিল? এটা কি ধরনের প্রশ্ন করছেন আপনি? অফকোর্স মারা গেছিল, না হলে আমি ডেথ সার্টিফিকেট ইস্যু করতাম কি করে? দেখুন ডক্টর, আমি সেরকম কিছু বলতে চাইনি। এরকমও তো হতে পারে আপনার কোনো ভুল হয়েছিল, ও বেঁচে ছিল আর তারপর। আমার 20 বছরের জীবনে আমাকে আজ পর্যন্ত এরকম অভিযোগ কেউ করেনি। আচ্ছা ডক্টর, আপনি কি টনিকে আগে থেকে চিনতেন? আগে না, ওনার স্ত্রী ওনাকে ক্লিনিকে নিয়ে এসেছিলেন। হার্ট অ্যাটাক হওয়ার জন্য উনি মারা গিয়েছিলেন। হ্যাঁ ম্যাডাম, এটা সত্যি যে আমাদের দিক থেকে কোনো ভুল হয়নি। আমি কোনো হাতুড়ে ডাক্তার নই ম্যাডাম। 20 বছরের অভিজ্ঞতা আছে আমার। ইংল্যান্ড মেডিকেল কলেজ থেকে ডিগ্রি আছে আমার। আপনি বুঝতে পারছেন? ইংল্যান্ড মেডিকেল কলেজ। আর আপনি আমার যোগ্যতায় সন্দেহ করছেন? আমি কি জীবিত আর মৃতর মধ্যে পার্থক্য বুঝি না? আই এম সো সরি ডক্টর, আমি সেরকম কিছু বলতে চাইনি। আচ্ছা আপনি এটা বলুন, ওই লাশটাকে নিয়ে কোথায় যাওয়া হয়েছিল? কবরস্থানে নিয়ে গেছিল, আর কোথায় যাবে? থ্যাঙ্কস। হ্যাঁ পূরবী, কি জানতে পারলে? স্যার, এই ডক্টর বিক্রান্ত যে টনির ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিল, এ কেমন অদ্ভুতভাবে কথা বলছিল। বলছিল যে সে তার ডিগ্রি ইংল্যান্ড মেডিকেল কলেজ থেকে পেয়েছে। ইংল্যান্ড মেডিকেল কলেজ? হ্যাঁ স্যার। স্যার, এই নামের তো কোনো কলেজ নেই, আমি ইন্টারনেটেও চেক করেছি। তাহলে আমাকে এরকম কেন বললো? আমার মনে হচ্ছে ও কিছু লুকোচ্ছে। স্যার, আমারও তাই মনে হয়। আমি একটা কাজ করছি, আমি খোঁজ নিচ্ছি। দেখো, এই কেসটা কিন্তু খুব বিপজ্জনক, বুঝেছো? তুমি একা কিছু করতে চেও না। তুমি তোমার লোকেশন পাঠাও, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে? ঠিক আছে স্যার। শিবা বলল যে ও রাঘবকে এখানেই ছেড়েছিল। এখানেই আশেপাশে কোথাও জিজ্ঞাসা করিনি? আপনাদের যা যা সাজেশন আছে আমাদের বলতে পারেন। মনে হচ্ছে কোনো মিটিং চলছে ভেতরে। হ্যাঁ, সেটা একটু দেখে মেইনটেনেন্সটা নেওয়া বাড়িয়ে যেত। নিলে। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি। আপনার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করব। রাঘব নামের আপনাদের মধ্যে কেউ একে দেখেছেন? না স্যার। কাল রাত আপনাদের মধ্যে কারোর বাড়িতে চুরি হয়েছে? কাল আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু আপনারা এখানে কি করছেন? দেখুন, আমাদের কাছে পাকা খবর আছে যে এই লোকটা আপনাদের মধ্যে কারোর একজনের বাড়িতে চুরি করেছে। স্যার, যদি আমাদের মধ্যে কারোর বাড়িতে চুরি হয়ে থাকে তাহলে আমরা জানতাম না নাকি? জানতে পারতেন, কিন্তু আপনারা যদি আমাদের মিথ্যে কথা বলেন তাহলে আমরা জানবো কি করে? আমাদের আপনাদের সবাইয়ের ঘরের তল্লাশি নিতে হবে। নিতিন বাবু, লেটস কোঅপারেট উইথ সিআইডি। স্যার, আপনারা তল্লাশি নিতে চান, আপনারা করুন তল্লাশি, আমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, মনে হচ্ছে তল্লাশি করে কোনো লাভ হবে না।
বোম এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণে বম্ব হয়তো টার্গেটে পৌঁছেও গেছে। তাহলেও এদের মধ্যে কেউ না কেউ মিথ্যে কথা বলছে। একটা কাজ করো, এদের সবার ডিটেলস বার করো। বোম না হোক, বারুদ কিংবা অন্য কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। আমাদের কাছে সময় খুব কম, তাড়াতাড়ি করো। কফিন? টনির লাশ এখানে? হ্যাঁ পঙ্কজ, স্যার বমের ব্যাপারে কিছু জানতেই পারছি না স্যার। যে কটা লোককে আমরা সন্দেহ করছি না, প্রত্যেকটা লোকের ঠিকুজি খুঁজে বের করো খুব ভালো করে। হ্যাঁ দা, এই ব্যাপারে কিছু খুঁজে পেলে? স্যার, ও কেস ফাইল থেকে তো পাচ্ছি না, তবে পুলিশ ডেটা থেকে পাচ্ছি স্যার। আচ্ছা, কাল রাত্রে কেউ পুলিশ ডেটাবেসে এন্ট্রি করেছে স্যার। এই দেখুন, রাত 3:30-র সময় সিস্টেমের ফায়ারওয়াল 15 মিনিটের জন্য বন্ধ ছিল। মানে স্যার, কেউ এই সিস্টেমটাকে অ্যাক্সেস করার চেষ্টা করেছে আর কিছু ফাইল খুলেছে। কোন ফাইলগুলো? রাঘবের ফিঙ্গারপ্রিন্ট স্যার। রাঘবের ফিঙ্গারপ্রিন্টস? রাঘবের ফিঙ্গারপ্রিন্টস? কিন্তু কেন? এটার তো একটাই মানে দাঁড়ায় দয়া, সে যেই হোক সেই রাঘবকে চিনতো না, এই জন্য ও রাঘবের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল ওই বোম রাখা ঘরে। সেই ফিঙ্গারপ্রিন্ট পুলিশের ডাটাবেসকে হ্যাক করে ওর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে দেখা হয়েছে। রাঘবের ব্যাপারে ওরা পুরোটাই জানতে পেরেছে, রাঘব দেখতে কেমন, কি কাজ করে, আর সেখান থেকে ওরা জানতে পারে যে রাঘব জেলে বন্দী হয়ে আছে। ওদের যে করেই হোক রাঘবকে জেল থেকে বের করতে হতো। এই জন্য রাঘবের নিরীহ সন্তান রাধিকাকে ওর অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে। ও জানতো যে পুলিশের লোকেরা রাঘবকে নিয়ে রাধিকার কাছে আসবে তার মেয়েকে দেখানোর জন্য। নিজের সন্তানকে দেখতে রাঘব নিশ্চয়ই আসবে, আর তারপরে সুযোগ পেতেই রাঘবকে মেরে ফেলেছে। এরা খুব সাংঘাতিক লোক দয়া, ওরা এতটাই বিপজ্জনক পুলিশের ডাটাবেস পর্যন্ত হ্যাক করতে পারে। বাস স্যার, একবার এটা জানতে পারি যে মর্গে রাঘবের খুন কে করেছে, তাহলেই। হ্যাঁ অভিজিৎ, বলো। দয়া, পুরবীর একটা খুব বড় বিপদ হয়েছে, ওকে ফোনে পাচ্ছি না, ওকে খুঁজতে হবে। কি? ঠিক আছে, আমরা ওর মোবাইল ট্র্যাক করে পৌঁছচ্ছি। ওকে ওকে, ইয়া। কি হলো? পুরবী প্রবলেমে আছে স্যার। লোকেশন তো এটাই বলছে। চলো। স্যার, দরজা তো খোলা। চলো। এখানে তো কেউই নেই। মনে
হচ্ছে কেউ আসছে। অভিজিৎ, তুমি? আমি পুরবীর মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি। পুরবী কোথায়? পুরবী তো পুরবী? ও নো, পুরবী, পুরবী! পুরবি 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 স্যার, ওর গলার দাগটা দেখুন স্যার, মনে হচ্ছে ওর গলা কেউ টিপে দিয়েছে। নার্ভও খুব স্লো আছে। পুরবী, পুরবি 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 পুরবী, কি হয়েছে? এসব কে করেছে? হ্যাঁ, স্যার ওই টনি, ওই যে টনি? টনি স্যার, ও এখনো বেঁচে আছে। এখানেই কোথাও আছে স্যার। পঙ্কজ, দেখো তো কে। ফ্রেডি, তুমি এক্ষুনি পুরবীকে হসপিটালে নিয়ে যাও, বুঝেছো? চলো চলো পুরবি। আমার স্বামী। ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। সাবধানে। আপনি কে? আমি ডক্টর বিক্রান্ত। ওরা জোর জবরদস্তি করে আমার থেকে সার্টিফিকেট বানিয়েছিল। আমার বউ ওদের কাছে বন্দি ছিল, ওর প্রাণের ঝুঁকি ছিল। এই, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, এতক্ষণ তো লাশটা মিথ্যে ছিল। যদি সত্যি কথা না বলো না, তোমাদের দুজনকে জীবন্ত পুঁতে ফেলবো। না স্যার, আমি বলছি স্যার, আমি বলছি। তুই অন্ধ হওয়ার নাটক করেছিলি যাতে এই টনি রাধিকাকে মারতে পারে। বস, পুরবী কেমন আছে? স্টেবল, হসপিটালে অবজারভেশনে আছে। গুড। রাধিকার খুনের রহস্যটা তো বুঝতে পারলাম। এটা বলো যে রাঘবকে কি করে মারলে তোমরা? ওই মর্গে কি করে ঢুকলে তোমরা? আর লাশ হওয়ার অ্যাক্টিং কি করে করলে? অ্যাক্টিং ছিল না দা, ও সত্যিই মরে গেছিল। কি কি ঠিক বলছি তো? প্রথমে তুমি মরে গেছিলে, তারপর বেঁচে উঠে তুমি রাঘবকে খুন করে দিলে, রাইট? আরে সালুকে কি বলছো সব? মরে গেছে, বেঁচে উঠেছে, আবার বেঁচে উঠছে। আমি ঠিক বলছি বস। পুরবীর গলাটা টেপার সময় এর হাত থেকে কিছু কেমিক্যালস পুরবীর গলায় লেগে যায়। আমি ওগুলো টেস্ট করেছি। ওটা এক ধরনের টক্সিন, যেটা খুবই রেয়ার, দুর্লভ সমুদ্রের মাছের মধ্যে পাওয়া যায়। এই সামুদ্রিক মাছ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই টক্সিনের ব্যবহার করে। কিছুক্ষণের জন্য একে দেখে মনে হবে যে মারা গেছে, কিন্তু আবার বেঁচে ওঠে। এও সেই টক্সিনই ব্যবহার করেছে। এও কিছুক্ষণের জন্য মারা গেছিল। আর এই টক্সিনটা এমন অদ্ভুত জিনিস যে কেউ একে ধরতে পারে না। মানুষের হার্টবিট একদম বন্ধ হয়ে যায়। দেখে মনে হয় যেন মানুষটা মরেই গেছে। এই কাজটাই এ করেছে। প্রথমে মারা যায় আর তারপরে বেঁচে উঠে রাঘবকে খুন করে। কে ঠিক বলেছি? কারেক্ট স্যার। তুমি ওদেরকে মারলে কেন? আমি টাকা পেয়েছিলাম স্যার। ইন্টারনেট থেকে কেউ আমাকে হায়ার করেছিল রাঘব আর রাধিকাকে মারার জন্য। বোম কোথায়? বম কোথায় আমি জানি না স্যার। কে হায়ার করেছে তোমাদের? আমি এর আগে কোনোদিন দেখা করিনি স্যার। ও আমাকে একটা বিল্ডিংয়ে রেকি করার কথা বলেছিল, যেটাকে ওড়াতে চাইছিল। কোন বিল্ডিং? ডিটি ফার্মা কোম্পানি লিমিটেড। এদিকে শোনো ভাই, এদের মধ্যে কেউ কি এখানে আজকে এসেছে? হ্যাঁ, এ পার্কিং লটে গেছে স্যার। স্যার, এই পার্কিং লটটা তো অনেক বড়, বম খুঁজতে তো কয়েক ঘন্টা লেগে যাবে।
আর যদি এখানে ব্লাস্ট হয় স্যার, তাহলে অনেক লোক মারা যাবে। কিন্তু এই বোমটা কোথায়? তাড়াতাড়ি খুঁজতে হবে বোমটা। আর এক কাজ করো পঙ্কজ, ফেডরিক, তোমরা ওই দিকটা যাও, আমরা এই দিকটা দেখছি। খুব ভালো করে দেখো। নিতিন, সিআইডি এগোবে না কেউ বলে দিলাম। ঠিক আছে টিপে দেবো আমি, ছাড়বো না আমি কাউকে। পালিও না, চলুন স্যার, ওকে ধরো। খেলা শেষ। বলো নিতিন, কেন বোম দিয়ে এই বিল্ডিংটাকে উড়িয়ে দিতে চেয়েছিলে? বিল্ডিং নয় কোম্পানি, এটা স্বপ্ন আমার, পরিশ্রম আমার। এটাকে আমি জমি থেকে আকাশ পর্যন্ত তুলেছি, রক্ত ঘাম এক হয়ে গেছে এটা করতে আমার। আর এরা সব কৃতজ্ঞতা স্বীকার তো দূরে থাক, আমাকে বের করে দিয়েছে। ওই বোর্ড অফ ডিরেক্টর, আমি বানিয়েছি ওকে, আমি। আর উনি আমাকেই বের করে দিয়েছেন। কি অবস্থা করেছে আমার! প্রতিশোধ তো নিতেই হতো। কিছু লোকের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এই পুরো বিল্ডিংটাকে উড়িয়ে দিতে চেয়েছিলে? হ্যাঁ, এই বিল্ডিং এ যে সমস্ত নিরীহ লোকেরা আছে তারা কি ক্ষতি করেছিল তোমার? রাঘব আর তার মেয়েরও প্রাণ নিয়েছো তুমি, আর তারপরেও এই বিল্ডিংটাকে প্ল্যান করে শেষ করতে চেয়েছিলে। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। মীরা, মীরা এদিকে এসো, মীরা উপরে উপরে এসো, এদিকে এদিকে, মীরা এদিকে 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 হাত ধরো। মীরা, 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 মীরা এদিকে, মীরা, 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 মীরা তুমি চিন্তা করো না, আমি তোমাকে পড়তে দেবো না। আমার হাত পিছলে যাচ্ছে। মীরা যাই হোক তুমি আমার হাত ছাড়বে না। মীরা, মীরা, ড্যানি, আমি পাচ্ছি না। মীরা, 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 মীরা চেষ্টা করো উপরে ওঠার। উপরে এসো মীরা, আরে চেষ্টা করো। মীরা, মীরা তুমি ঠিক আছো তো? ড্যানি, মীরা, মীরা তুই ঠিক আছিস তো? কিছু হয়নি তো? জানিস তো, আজকে মনে হয়েছিল আমি আর ফিরবো না। আমাদের সবার এখানে আসা একদম উচিত হয়নি। এখানে প্রায়শই আগ্নেয়গিরি থেকে অগ্নি উৎপাত হয়। যদি না আসতাম তাতে কি হতো? হ্যাঁ, জুইকে একা ছেড়ে দিতাম এখানে এই বিপদের মাঝে? আমি জানি তুই জুইকে ভালোবাসিস, কিন্তু অন্যদের উপর এরকম অত্যাচার কেন করছিস? আরে বাবা তোরা থাম না এবারে। এত সুন্দর একটা জায়গায় এসে কেউ এরকম ভাবে ঝগড়া করে? আর তাছাড়াও জুঁই শুধু অরবিন্দের গার্লফ্রেন্ড নয়, আমাদেরও বন্ধু। ওকে খোঁজা আমাদের কর্তব্য। আমরা যদি ওকে এখানেও না পাই তো? গত এক সপ্তাহ ধরে ওর কোনো কন্ট্যাক্ট নেই। রাহুল, আমি একদম শিওর যে ওখানেই আছে। তুই এতটা কি করে শিওর হচ্ছিস? আমার মন বলছে। তোর মনটা কি অন্তর্যামী নাকি? হ্যাঁ, ওই দেখ, ও জুই যে হেল্পের জন্য ডাকছে। চল, ও আশেপাশে কোথাও আছে, চল খুঁজি। একটু হাতটা বাড়া না। হ্যাঁ রে, আমরা কি এখানে একটু 2 মিনিট দাঁড়াতে পারি না? হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট দাঁড়িয়ে এখানে জল খেয়ে নেওয়া যাক। রিনা একটুখানি জল দে তো। হ্যাঁ দিচ্ছি।
এনে ধর। এটুকুই জল ছিল? হ্যাঁ এটুকুই আছে, আর নেই। না, এটাই শেষ বোতল। হ্যাঁ রে, জল ছাড়া এতটা পথ আমরা হাঁটবো কি করে? কোনো ব্যাপার না, সামনে কিছু না কিছু নিশ্চয়ই পেয়ে যাবো। আরে ভাই, কি করে হবে বলতো? তুই কি আমাদের জল না খাইয়ে মারতে চাস? এর থেকে ভালো কোনো আইডিয়া আছে তোর কাছে? এখান থেকে ব্যাক করে গেলে আরো বেশি সময় লাগবে, তাই যে কাজটা আমরা করতে এসেছি তার জন্য এগিয়ে যাই। কোনো নদী নালা বা ঝর্ণা তো পেয়েই যাবো আমরা। অরবিন্দ ঠিক বলছে, আমরা এখন ফিরে যেতে পারি না। চলো। ভয় পাওয়ার কিছু নেই, থেমে গেছে। আমার পা, আমার পা। খুব ব্যথা করছে। এটাই তো স্বাভাবিক, কষ্টই তো পাবি, মজা তো আর পাবি না। ও নো, কত রক্ত বেরোচ্ছে। ড্যানি, ফার্স্ট এড বক্সটা দে না। এই নাও মীরা। রিনা, তুই কি এই অবস্থায় আর আগে যেতে পারবি? না রাহুল, আমার খুব পায়ে ব্যথা করছে, আমি আর যেতে পারবো না, প্লিজ। এমনিতেও অন্ধকার হতে চলেছে, আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। এখনো অন্ধকার হতে অনেক দেরি, আধা ঘন্টা বাকি এখনো সূর্য ডুবতে। অরবিন্দ, আমি আর এগোতে পারবো না, প্লিজ কোথাও একটা দাঁড়া। ঠিক আছে, কিন্তু কাল সকালে তোমাকে আরো একটু কষ্ট সহ্য করতে হবে, বন্ধু জুইয়ের জন্য। ওর মতো স্বার্থপর লোক আমি সারা জীবনে আজ অব্দি দেখিনি। সুমিত, সুমিত তুই স্যুপ খাবি? ও কিচ্ছু শুনতে পাবে না, আবারও কানে হেডফোন গুঁজে গান শুনছে, তোর আওয়াজও শুনতেই পাবে না। সিরিয়াসলি ভাই, ওকে দিয়ে কিচ্ছু হবে না, আমি নিজে গিয়ে রিনাকে স্যুপটা দিয়ে আসছি। আচ্ছা শোন, অরবিন্দ ঠিক আছে তো? জানি না কি হয়েছে এই রোমিওটার, নিজের ভালোবাসার চক্করে আমাদের সবাইকে ও বলি দেবে। জানি না আমাকে কেউ কবে এত ভালোবাসবে। উফ, জানি না তোরা মেয়েরা হঠাৎ করে এত রোমান্টিক কি করে হয়ে যাস। কারণ তোরা ছেলেরা ঘটে কোনো বুদ্ধি রাখিস না। ওকে, আমি যাচ্ছি এখন। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো। ভাই, তুই দূর থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ ভাই। শুনতে পাচ্ছিস? কিরকম আওয়াজ শুনতে পাচ্ছিস? নাটকের আওয়াজ শোনা যাচ্ছে, এটা তোর মনের ভুল। ভাই ভালো করে শোন, কেউ সাহায্যের জন্য ডাকছে, হতে পারে জুইও। দেখ অরবিন্দ, জুইকে নিয়ে যদি সবসময় এভাবে ভাবিস তো তোর এরকমই হবে। দেখ, নিজের মনকে একটু শান্ত রাখার চেষ্টা কর ভাই। জুইকে নিয়ে আমাদের এতটাই চিন্তা যতটা তোর। ভাই, যদি জুইয়ের জন্য তোরা একটু ভাবতিস না, তাহলে এখানে বসে পিকনিক করতিস না, আমার সাথে ওই পাহাড়ে গিয়ে জুইকে খুঁজতিস। দেখ, সকালে আমরা সবাই তো যাবো। আরে ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। দেরি হলে হতে দে ভাই, তোর ভালোবাসার চক্করে আমরা নিজেদের জীবন দিতে পারবো না। আমি জানি রাহুল, তুই এসব কেন বলছিস। তুইও আমার মতনই জুইকে ভালোবাসিস, আর ওকে বলতে পারিসনি, তাই না? এ কি বলছিস তুই অরবিন্দ? আমি ঠিকই বলছি ড্যানি। ও যখনই আমাকে আর জুইকে একসাথে দেখে না, তখন হিংসায় ও জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। সেই জন্য এটা চাই না যে আমরা জুইকে খুঁজি। জানিস তো কি করছিস এসব? কন্ট্রোল কর নিজেকে। আরে ও জুইকে নিয়ে কত দুশ্চিন্তায় আছে। প্রয়োজন নেই তোদের মতো বন্ধুর, তোদের মতো বন্ধুর থেকে না শত্রু ভালো। আর জুইকে খুঁজে বের করার জন্য আমি আর আমার ভালোবাসাই যথেষ্ট, তোদের কোনো প্রয়োজন নেই। অরবিন্দ, তুই কোথায় যাচ্ছিস? তুই আমার হাতটা ছাড়, রাস্তা থেকে সরে যা, খারাপ হয়ে যাবে। যেতে দে ওকে, ওর আমাদের প্রয়োজন না হলে ওকেও আমাদের প্রয়োজন নেই।
এই আওয়াজটা তো জুইর। জুই, আমি আসছি, তোমার অরবিন্দ আসছে। তুই কানে হেডফোন গুঁজে শুধু গানই শোন। কি হয়েছে? তুই জানিস এক্ষুনি অরবিন্দের সঙ্গে আমার বিশাল বড় ঝামেলা হয়েছে। আরে কিন্তু এটা তো বল কি নিয়ে? আরে ভাই, ওই পুরনো টপিক। জুই ও নিজের ব্যাগ তুলে নিল আর চলে গেল ওকে খুঁজতে। কি? তুই ওকে যেতে দিলি কি করে? আমি ওকে আটকানোর অনেক চেষ্টাই করেছিলাম, কিন্তু কিন্তু ও একেই ধাক্কা মেরেছে। এইসব ছেলেদের নিয়ে কথা বলাই বেকার। চল শুয়ে পড়ি সুমিত। ড্যানি, ওকে এভাবে একা ছেড়ে দেওয়া তোর ঠিক হলো না। আরে ওর যদি কিছু হয়ে যায় তাহলে? আরে কিচ্ছু হবে না ওর। যখন সকাল হবে আমরা ওকে খুঁজতে চলে যাব। ওকেও খুঁজে পাবো আর জুইকেও। ডোন্ট ওয়ারি। ঠিক আছে, কালকে সকালে আমরা সবাই কিন্তু তাড়াতাড়ি উঠবো। ঠিক আছে, চল সবাই একটু রেস্ট করে নি। গুড নাইট রে। গুড নাইট। আরে এসব কি হচ্ছে ভাই? এসব কি হচ্ছে? এই শব্দ কিসের? আরে ভাই, শব্দটা তো আরো ধীরে ধীরে বেশি হচ্ছে। আরে বাপরে, এত পাথর! আমাকে সবচেয়ে আগে রিনাকে বাঁচাতে হবে। আরে এটা কি হচ্ছে? রিনা, ড্যানি, সুমিত, সুমিত! ড্যানি, এসব কিসের আওয়াজ? বাইরে কি হচ্ছে? আমি তোমার কিচ্ছু হতে দেব না। সুমিত, সুমিত! ড্যানি, 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 সুমিতের পায়ে চোট লেগেছে। তোরা দুজন রিনার খেয়াল রাখ, আমি সুমিতকে দেখছি। এসব কি হচ্ছে? সুমিত কোথায় গেল ভাই? আরে কে কে? এই দাঁড়া, এই দাঁড়া! চিন্তা করিস না, কিছু হবে না। আমি বলছি দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া! আমি বলছি তুই দাঁড়িয়ে যা, দাঁড়া! কোথায় চলে গেল? এখনই তো এখানে ছিল। অনেকটাই দূরে চলে এসেছি। এখানে তো পাথরও পড়েনি। আরে, এটা তো মীরার আওয়াজ মনে হয়। মীরা, আমি আসছি। এই কি, সবাই কোথায় চলে গেল? এখানে তো সবকিছুই নষ্ট হয়ে গেছে। আরে, এই রক্ত এলো কোত্থেকে এখানে? হে ভগবান, এখানে আসলে হয়েছেটা কি? নিশ্চয়ই এখান থেকে কাউকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। মনে হচ্ছে আমাদের বন্ধুদেরকেই। এখন আমি কি করব? হ্যাঁ, এখন আমাকে গ্রামের লোকেদের থেকে সাহায্য নিতে হবে। আরে নমস্কার প্রধান সাহেব। নমস্কার, নমস্কার। কি ব্যাপার আজ এত সকাল সকাল? আরে তুমি আগে আদা দেওয়া গরম গরম চা দাও, আজকে ভীষণ ঠান্ডা। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আর যাই বলুন, শীতের সময় চা খাওয়ার মজাই আলাদা প্রধান সাহেব। এই নিন গরম গরম চা। আচ্ছা, তুমি এখনো তোমার দোকান বন্ধ করনি? গ্রামের অন্যরা তো বাড়ির ভেতরে লুকিয়ে আছে আগ্নেয়গিরির ভয়ে। কিন্তু ওই আবহাওয়া দপ্তর তো ঘোষণা করেছিল যে 4-5 দিন পরে ফাটবে আগ্নেয়গিরি। আরে ভাই, আবহবিদরা যা বলে তা কোনোদিন মিলতে দেখেছো কি তুমি? সেটা তো আপনি ঠিকই বলেছেন। আসলে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যায় না। কিন্তু বেশি দেরি করো না, কালকে সকালে বাস ধরে তাড়াতাড়ি বেরিয়ে যেও। কেন অকারণে নিজের প্রাণের ঝুঁকি নিচ্ছ তুমি? হ্যাঁ, কি ঠিক তো? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আমি কালকে সকালেই বাস ধরে গ্রামে চলে যাব। 4-5 দিন ছুটি কাটাবো বাড়িতে বসে। এটা ঠিক বলেছো। আরে আরে কি হয়েছে? কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? আরে কি হয়েছে? আমার বন্ধুরা খুব বিপদে পড়েছে। কিন্তু কিভাবে আর কিরকম বিপদ? ওই কাল রাতে আমরা ওই পাহাড়ের কাছে ছিলাম, তখন হঠাৎ কিছু লোক এসে আমাদের উপর আক্রমণ করেছে। আক্রমণ করেছিল? কারা হামলা করেছিল? ওদের মুখ তো কাপড় দিয়ে ঢাকা ছিল, ওদের মুখ দেখতে পাইনি। আরে 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 সাবধানে সাবধানে সাবধানে। ঠিক আছে, আপনারা দয়া করে সিআইডি কে ডাকুন। আর তখনই আমরা। চিন্তা করো না ভাই,
দেখো আমরা সিআইডিকে ডেকে এনেছি। কি হয়েছে? আপনারা এসে গেছেন স্যার। এখন সিআইডি কে সমস্যাটা খুলে বলো তুমি। স্যার কালকে রাত কাটানোর জন্য আমরা ওই পাহাড়ে ছিলাম। হঠাৎ ওখানে আগ্নেয়গিরি শুরু হলো, আর কিছু পাথর ও আগুনের ফুলকি আমাদের সমস্ত তাঁবুকে নষ্ট করে দিল। আচ্ছা, তারপর? তারপর আমি একটা বন্ধুকে সাহায্য করার জন্য ওর তাঁবুতে গেলাম। স্যার আমি ওখানে একজন অচেনা লোককে দেখলাম। স্যার দৌড়চ্ছিল, আমি ওকে ফলো করলাম, কিন্তু ও খুব জোরে দৌড়চ্ছিল আর অন্ধকারে কোথায় হারিয়ে গেল। আর তোমার বন্ধুরা? স্যার আমি যখন তাঁবুর কাছে ফিরে এলাম তখন আমার কোনো বন্ধুই ওখানে ছিল না। জানি না কোথায় চলে গেছিল সবাই। হয়তো আগ্নেয়গিরি থেকে বাঁচার জন্য অন্য কোথাও চলে গেছে। স্যার কিন্তু আমার একটা বন্ধু রিনা, ও ভীষণভাবে আহত ছিল স্যার। ওর পায়ে ভীষণ রকমের চোট ছিল। আমার মনে হচ্ছে না ও খুব বেশি দূর যেতে পারবে স্যার। আরে এটাও তো হতে পারে যে তোমার বন্ধুরা ওকে তুলে নিয়ে গেছে ওকে সাহায্য করার জন্য। স্যার ওখানে আমি রক্তের দাগ আর টানা হেঁচড়া করার চিহ্ন দেখেছি। ওরা খুব বিপদে পড়েছে স্যার, ওদেরকে খুঁজতে আমাকে সাহায্য করুন স্যার। ঠিক আছে, আমরা তোমায় সাহায্য করব। তুমি এটা বলো যে তোমরা এখানে কি করতে এসেছিলে? স্যার ওই আমাদের একজন বন্ধু জুহি, ও এখানে প্রায় 1 সপ্তাহ আগে ফটোগ্রাফি করার জন্য এসেছিল। তারপর হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে স্যার। 1 সপ্তাহ ধরে ওর কোনো খবর নেই। ওকেই খুঁজতে এসেছিলাম। আমি কি করে জানবো আমার সমস্ত বন্ধু এইভাবে নিখোঁজ হয়ে যাবে? দেখো তুমি ভয় পেও না, সিআইডি তোমার সব বন্ধুদের খুঁজে বের করবে। হ্যাঁ স্যার। স্যার ওই জুঁইয়ের বয়ফ্রেন্ড অরবিন্দ, স্যার ওর সাথে আর আমার বন্ধু রাহুলের ভীষণ রকমের ঝগড়া হয়েছিল স্যার। তারপর অরবিন্দ কাল রাতে জুঁইকে খুঁজতে একাই চলে গেছিল। কোন দিকে গেছিল ও? স্যার ওই পাহাড়ের দিকে। স্যার এই জায়গাটা ভীষণই ভয়ানক। কয়েক মাস আগে একজন ওখানে ভেড়া চড়াতে গিয়েছিল, আর সে এখনো পর্যন্ত ফিরে আসেনি স্যার। হ্যাঁ স্যার, ওখানে তো আগ্নেয়গিরি মাঝে মধ্যেই জেগে ওঠে। স্যার আমরা অরবিন্দকে বাঁচাতে পারবো তো স্যার? কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে বের করব। প্রথমে তুমি সেই জায়গাটা দেখাও যেখানে তোমরা তাঁবু খাটিয়েছিলে। স্যার ওই রাস্তা তো আমার ঠিক করে মনে নেই। আমি যাচ্ছি আপনাদের সাথে। আসলে এরকম 1-2 জায়গায় আছে যেখানে তাঁবু খাটানো যায়, কিন্তু 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 কি? আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী সময়ে অনেক কিছু বিপদ ঘটতে পারে। আগ্নেয়গিরি যে কোনো সময় ফাটতে পারে, আপনারাও এতে মারা যেতে পারেন। আপনাকে আমাদের কথা ভাবতে হবে না, কিন্তু আমরা এটাও চাই না যে আমাদের জন্য আপনি কোনো সমস্যায় পড়েন। আমার চিন্তা করবেন না স্যার, এই এলাকাটা আমার মায়ের মতো, আর আমি তার সন্তান। পৃথিবীর কোনো মা তার সন্তানের খারাপ চায় না। চলুন। স্যার এটাই ওই জায়গা যেখানে আমরা শোয়ার জন্য তাঁবু খাটিয়েছিলাম। এই জায়গাটা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বড় বড় পাথর পড়ে রয়েছে আগ্নেয়গিরির জন্য। স্যার এই যে দেখুন, এখানে রক্ত আর টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ। মানে এখানে কারো আঘাত লেগেছিল আর তাকে টেনেও নিয়ে যাওয়া হয়েছে। দেখো এখানে কিছু পাওয়া যায় কিনা। স্যার এই যে ভাঙা একটা ঘড়ি পেলাম। স্যার এটা তো রাহুলের ঘড়ি। তুমি কি শিওর যে এটা রাহুলেরই ঘড়ি? হ্যাঁ এটা রাহুলকে আমি দিয়েছিলাম ওর জন্মদিনে। স্যার টেন্টের সবার জিনিসপত্র একই রকম পড়ে রয়েছে। সমস্ত জিনিসপত্র একই আছে? তার মানে হলো ড্যানি যার পিছনে দৌড়েছিল সে চুরি করার উদ্দেশ্যে এখানে আসেনি। হ্যাঁ স্যার। দেখি এই চিহ্নটা আমাদের কতদূর নিয়ে যায়। স্যার তার মানে এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা শুধু ল্যান্ডস্লাইডের জন্য নয়, এখানে ড্যানির বন্ধুদের ওপর কেউ হামলা করেছে। আর স্যার ওই আক্রমণে হয়তো কেউ আহত হয়েছে, আর মনে হচ্ছে কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই এলাকায় আগে এমন ঘটনা হয়নি। এই শান্তিপূর্ণ এলাকায় অসামাজিক ব্যাপারটা কোথা থেকে এলো? যারা এই কাজ করেছে খুব তাড়াতাড়ি ওরা ধরা পড়বে। স্যার ড্যানির 4 জন বন্ধু ছিল, তো জোর জবরদস্তি তখনই হতে পারে যখন হামলাকারীরা 4 জনের বেশি থাকবে। তাই তো মনে হচ্ছে। হয়তো ওদের কাছে অনেক অস্ত্র আছে। কিন্তু স্যার আক্রমণকারীরা ল্যান্ডস্লাইডের সময়টাই কেন বেঁচেছিল? আর স্যার আক্রমণ করলো তাহলে চুরি কেন করলো না?
তার মানেটা একদম পরিষ্কার, ওদের উদ্দেশ্য লুটপাট করা নয়, এটা অন্য কোনো ব্যাপার। স্যার আমার বন্ধুরা বেঁচে যাবে তো? ড্যানি, আমরা চেষ্টা করে দেখছি। আশপাশে এলাকাটা ভালো করে চেক করো। এখানে দুর্গন্ধটা কিসের? মাই গড! নিখিল, শ্রেয়া, করণ, জয়বন্তী, এদিকে এসো। এটা দেখতে পাচ্ছ? স্যার এটা আমার কোনো বন্ধু নয় তো? এক্ষুনি জানতে পারা যাবে। স্যার, এখানের এই মাটিটা তো নরম মনে হচ্ছে। এখানে লাশ দেখতে পাচ্ছি, আর এই মাটিটাও হয়তো এর মধ্যে কোনো একটা কাজ করো, জায়গাটা খোঁড়ো। ইয়েস স্যার। স্যার এর মুখটা তো ঠিক করে চেনাই যাচ্ছে না, আমার কোনো বন্ধু নয় তো? না না, লাশটা একদম পচে গেছে, মনে হচ্ছে কে অনেকদিন আগে পোঁতা হয়েছে। আর স্যার এর আশপাশের মাটি দেখে তো মনে হচ্ছে ও লাভার আগুন থেকেই পুড়ে গিয়েছে। মনে হয় ধস নামার শিকার হয়ে গেছে বেচারা। আমি আর এদিকে তাকাতে পারছি না। স্যার, স্যার এখানে একটা মেয়ের লাশ রয়েছে। মাই গড! দুটো লাশের অবস্থা একই রকম, মনে হচ্ছে দুজনকে একসাথে আর একই সময়ে মারা হয়েছে। কিন্তু এরা ল্যান্ডস্লাইডের শিকার নয়, অপরাধের শিকার। দেখতে পাচ্ছ ওদের শরীরে আঘাতের চিহ্ন? এই এলাকায় তাহলে কি শুরু হয়েছে? আগে তো কখনো চুরি ডাকাতি পর্যন্ত হতো না, আর খুন! স্যার এখন তো আমার বন্ধুদের জন্য চিন্তা আরও বেড়ে গেল, যদি ওদেরকেও এরকম অবস্থায় দেখতে পাই। আরে দেখো ড্যানি, তুমি সবসময় নেগেটিভ কেন ভাবছো? তোমার বন্ধুদের কিচ্ছু হবে না, আমরা আছি তো। শ্রেয়া, কোনো আইডিয়া আছে? না স্যার, কোনো আইডিয়া নেই। লাশগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। নিখিল স্যার, হেলিকপ্টার ডাকো আর লাশগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। স্যার। স্যার এই দেখুন। ও, কেউ আমাদের উপরে নজর রাখছে দূরবীন দিয়ে। স্যার কাল রাতে আমিও ওখান থেকে একটা আলোর ছটা দেখতে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম জুই সাহায্যের জন্য ডাকছে। কিছু হচ্ছে ওখানে, ওখানে গিয়ে দেখতে হবে। না অরবিন্দ, হাঁপালে হবে না, হেঁটে যেতে হবে। জুইয়ের জন্য হেঁটে যেতে হবে। কাম অন। এটা তো জুইয়ের আওয়াজ। জুই তুমি ভয় পেও না, আমি আসছি, আসছি আমি। জুই! এই দিক থেকেই তো আওয়াজটা আসছিল, কোথায় গেল? জুই! জুই!
শোনো, ফরেন্সিক ল্যাবে যখন এসেছো তখন চুপচাপ ওই কোণে গিয়ে দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? মৌমাছির মতো আমার মাথার ওপর ঘুরো না। মাথার উপর ঘুরছি না তো ডক্টর সালুকে, আমি তো শুধু এটাই ভাবছিলাম যে আপনার আবার আমাকে দরকার পড়বে না তো। আগে না ফ্রেডি সাহেব, যদি আপনাকে আমার দরকার হয় না তখন আপনার কাছে গিয়ে হাত জোড় করে বলবো, শ্রীমান ফ্রেডি সাহেব আপনাকে আমার দরকার আছে, বুঝলেন? ততক্ষণ তুমি তাই করো যেটা তোমাকে এসিপি বলেছে, যাও। আচ্ছা ডক্টর সালুকে, আপনার যদি কোনো কারণে আমাকে দরকার লাগে তাহলে সংকোচ করবেন না, জানো আমি আছি। আরে এখানেই আছি, যাও ওখানে তুমি। হ্যাঁ ফেডরিক, কি হয়েছে? সবকিছু একদম ফার্স্ট ক্লাস চলছে। আমি ডক্টর সালুকে আর সারিকাকে বলে দিয়েছি কি কি করতে হবে। গুড। এই কি বলে তুমি? তুমি বলেছো সারিকা আর আমাকে কি করতে হবে? তুমি বলেছো? হ্যাঁ, তার না তো কি, আমি তো আপনাকে খুঁজে বের করতে বললাম যে এই দুটো লাশ কতদিনের পুরনো। হ্যাঁ হ্যাঁ ফ্রেডি, কিন্তু প্রমাণটা করেছে তো ডক্টর সালুকেই, তাই না? তুমি কি আর ওনাকে এটা শিখিয়েছো যে মৃত্যুর সময় কি করে বের করা হয়? হ্যাঁ স্যার। চলো ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সালুকে বলো, কি জানতে পারলে এই দুজনের মৃত্যুর ব্যাপারে? কবে মৃত্যু হয়েছে? বস, এই দুজনের মৃত্যু 7-8 দিন আগে হয়েছে। মৃত্যুর কারণ? দুজনকে খুবই খুবই নৃশংসভাবে মারা হয়েছে, ছুরি দিয়ে। এই দেখো, এই দুজনেরই কলার বনে একটা চিহ্ন দেখতে পাচ্ছ বস? এই চিহ্নটা ছুরির চিহ্ন। আর ওর মাথা আর বুকের পাঁজরে অনেক আঘাতের চিহ্ন আছে। মনে হচ্ছে কোনো ভারী জিনিস দিয়ে দুজনকে খুব মারা হয়েছে, ছুরি দিয়ে মারার আগে। মানে এই খুনটাতে একাধিক লোক আছে? মনে তো তাই হচ্ছে। ফেডরিক, কিছু জানা গেছে এদের দুজনের ব্যাপারে? বলো বলো, এটা তো জানা যাক যে তুমি নিজের কাজ করেছো না আমার মাথা খারাপ করেছো। স্যার, আমি আমাদের পুরো ক্রিমিনাল ডেটাবেস চেক করেছি, কিন্তু কোনো ম্যাচ খুঁজে পাইনি। মিসিং পারসন ব্যুরোর রেকর্ড চেক করেছো? না স্যার। যাও চেক করো। ইয়েস স্যার। স্যার। হ্যাঁ, মৃত ওই মহিলার রেকর্ড তো পাওয়া যায়নি, কিন্তু ওই লোকটির রেকর্ড পাওয়া গেছে। আচ্ছা দেখাও দেখি। নাম হচ্ছে রঘুবীর। 6 দিন আগে উধাও হওয়ার রিপোর্ট লেখানো হয়েছিল। আর স্যার এখানে এটাও লেখা রয়েছে যে রঘুবীর একজন ভলকানো স্পেশালিস্ট ছিল। মনে হচ্ছে আগ্নেয়গিরি রিসার্চ করতে গিয়েছিল রঘুবীর। স্যার এখানকার মাটি তো খুব গরম। নিচে লাভা আছে না, সেই জন্যই গরম লাগছে। এটা তো কিছুই নয়, যত সামনে এগোতে থাকবে তত গরম বেড়ে যাবে। যদি তুমি সহ্য না করতে পারো তাহলে এখনই ফিরে যাও। না, যা খুশি হোক, আমি আমার বন্ধুদের ছেড়ে কোথাও যাব না। স্যার, স্যার ওই ভলকানোলজিস্ট রঘুবীরের সাথে যে মেয়েটার লাশ পাওয়া গেছে, ওই মেয়েটির ব্যাপারে এখনো পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এইটা যে ওর এখানে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে একদিন ব্যাগ গুছিয়ে এখানে চলে এলো। কোনো তো বিশেষ কারণ আছে যা ওকে মৃত্যুর দিকে টেনে এনেছিল। আচ্ছা, রণবীরের সঙ্গে ফোনে শেষ কার কথা হয়েছিল? স্যার পঙ্কজের ব্যাপারে খোঁজ নিচ্ছে। মনে হচ্ছে ধস নামতে চলেছে, পালাও এখান থেকে। বাবুদা, স্যার ইনি তো খাদে পড়ে গেলেন। ওনাকে বলেছিলাম আমাদের সঙ্গে এসে যেন নিজের কোনো ক্ষতি না করেন। স্যার বুঝতেও তো পারছি না উনি বেঁচে আছেন কিনা। নিচে পেট্রোল পুলিশকে ফোন করো, অফিসারদের পাঠাতে বলো ওনাকে খুঁজতে। স্যার।
স্যার দয়া স্যারের ফোন। হ্যাঁ দয়া, জানতে পারলে কিছু? কি মানে যে মেয়েটার লাশ পাওয়া গেছে সে জুহি? কি বলছেন স্যার? জুহির মৃত্যু হয়েছে স্যার? ঠিক আছে দয়া, আমি তোমায় পরে ফোন করছি। ড্যানি, জুহি তো বেঁচে নেই, কিন্তু তোমার বাকি সমস্ত বন্ধুদের ওদের তো খুঁজে বের করতে হবে, তাই না? স্যার স্যার যদি জুইয়ের মৃত্যু আগেই হয়ে যায় তাহলে সাহায্যের জন্য পাহাড়ে চিৎকার কে করছিল? আর স্যার জুই তো রঘুবীরকে চিনতও না। যদি ও কোনো বিপদেই ছিল তো আমাদেরকে ডাকতে পারতো। ও এই রঘুবীরকে কেন ডাকবে? শ্রেয়া, তোমার কি মনে হয়? তুমি জানো এটা? না স্যার, স্যার পঙ্কজ এসএমএস করেছে, ও জুঁইয়ের ফোন রেকর্ডস পাঠিয়েছে। এর আগে জুঁই আর রঘুবীরের মধ্যে ফোনে কখনো কথা হয়নি। অদ্ভুত ব্যাপার, জুহি শুধু একবারই রঘুবীরকে ফোন করে আর ও এখানে চলে আসে, আর দুজনেই মারা যায়। স্যার রঘুবীর একজন ভলক্যানোলজিস্ট ছিলেন, আর হতে পারে জুঁইয়ের কাছে এমন কিছু ইনফরমেশন ছিল যেটা ও রঘুবীরকে দিতে চেয়েছিল। ড্যানি, যখন শেষবার জুহির সঙ্গে তোমার কথা হয় তো ও পাহাড়ের কোন জায়গাটায় ছিল? ওটা স্যার আরো ওপরের দিকে। আরো ওপরের দিকে? চলো। নিখিল, জলটা দাও। সবাই অল্প করে জল খেয়ে নাও। হ্যাঁ স্যার। স্যার আপনি? আমার তো জল তেষ্টা পাইনি, তুমি খেয়ে নাও। আপনি খান না স্যার? না না, খেয়ে নাও। থ্যাংক ইউ স্যার। চলো। নিখিল, তুমি কখনো সত্যিকারের আগ্নেয়গিরি দেখেছো? না, সেটা তো দেখিনি, কিন্তু যখন দয়া স্যারের হাত কোনো অপরাধীর গালে পড়ে তখন সেটা তার থেকে কিছু কম হয় না। আর কতটা দূর সেই জায়গাটা? এই আশেপাশেই হবে, চলেই এসেছি। স্যার ওই দেখুন, একটা কুঁড়ে ঘর আছে মনে হচ্ছে। চলো গিয়ে দেখি। রাহুল, অরবিন্দ, মীরা, তোরা সব এখানে? থ্যাংক গড, আমি তো ঘাবড়ে গেছিলাম যে তোদের কিছু হয়ে যায়নি তো। ওই লোকগুলো এখানে ফিরে আসার আগে প্লিজ আমাদের হাতের বাঁধনগুলো খুলে দে। কোন লোকগুলো? কাদের কথা বলছো তোমরা? জানি না, আর আমি এটাও জানি না যে আমাদেরকে এখানে এইভাবে আটকে রেখেছে কেন। স্যার, স্যার এই দেখুন, রেডিও ইকুইপমেন্ট। তার মানে এখান থেকে কেউ বাইরে সিগন্যাল পাঠাচ্ছে। এসব হচ্ছে কি এখানে? মাই গড, ডাইনামাইট। স্যার মনে হচ্ছে এখানে কোনো খুব বড় খিচুড়ি পাকিয়েছে। তোরা সব ঠিক আছিস তো? আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম তোদের আবার দেখবো যে। এত সহজে আমি তোকে ছাড়বো না ভাই, এখনো তো অ্যাডভেঞ্চার করার জন্য আরো অনেক কিছু বাকি। এই অ্যাডভেঞ্চার তোমাদের জন্য যথেষ্ট নয়? এবার শুরু থেকে বলো, কি করে হলো এইসব? স্যার সেই রাতে যখন ল্যান্ডস্লাইড হয়েছিল। সুমিত, সুমিত কোথায়? স্যার এই কাজটা এমন একটা গ্রুপের কাজ যারা এই অন্যায় কাজগুলো তখনই করে যখন ল্যান্ডস্লাইড হয়। কিন্তু আমি তো এটা বুঝতে পারলাম না যে ওরা আমাদের কিডন্যাপ করেছে কেন, কারণ আমরা তো ওদের টাকাও অফার করেছিলাম, কিন্তু তাতে কোনো ওরা ইন্টারেস্ট দেখায়নি। কারণ ওদের উদ্দেশ্য লুটপাট করা নয়, অন্য কিছু। আমার মনে হচ্ছে এই ডাইনামাইটের ব্যবহার এরা ল্যান্ডস্লাইড করানোর জন্যই করে থাকে, আর তার মধ্যে ওরা নিজেদের কাজটা সেরে ফেলে। কিন্তু স্যার ওরা এটা কেন করবে? এর উত্তর তো এবার ওরাই দিতে পারবে। তোমরা কিছু শুনেছিলে ওরা কি নিয়ে কথা বলতো? কি প্ল্যান ওদের? ওদের মধ্যে একটা লোক বলছিল যে বস নাকি পশ্চিম দিকে একবার ডেকেছে, হতে পারে ওই দিকেই গেছে। পশ্চিম দিকে? করণ, ইয়েস স্যার, তুমি এদের সঙ্গে এখানেই থাকো, আমরা দেখছি।
পশ্চিম দিকটা এদিকে দেখাচ্ছে স্যার। স্যার মনে হচ্ছে লাভা আবার বেরোতে পারে। জানি না এগুলো লাভা নাকি ডাইনামাইটের জন্যই হচ্ছে। এটা কি? এই গুহার মধ্যে চলছে না তো এই কালোবাজারি? চলো, চলে এসো। সিআইডি? ঠিক চিনতে পেরেছো। কি চলছে এখানে? কি চলছে সেটা জানার আপনার কোনো দরকার নেই। নিজের যদি ভালো চান তাহলে এখান থেকে চলে যান আপনারা। আবে ওই, মাথায় ফেটি বেঁধে নিজেকে সর্দার মনে করছিস? জানিস কাদের সামনে দাঁড়িয়ে আছিস তুই? অভিজিৎ স্যারের মাথা একবার গরম হলো না, তোরা কেউ আসতে থাকবি না। এই সিআইডির লোকেরা এইভাবে কথা শুনবে না। সিআইডির লোক এখানে এসেছে ঠিকই, কিন্তু বেঁচে ফিরতে পারবে না। দামি পাথর, ল্যান্ডস্লাইডের আড়ালে এসব ব্যবসা চলছে। নড়ার চেষ্টাও করবে না, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। দেখুন প্লিজ, গুলি চালাবেন না। আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। তোমাকে কে বাঁচাবে? শ্রেয়া, তাহলে তুই বেঁচে আছিস? হ্যাঁ, আমি বেঁচে আছি। আচ্ছা, তাহলে তুই করছিস এই দামি পাথরের ব্যবসা? হ্যাঁ, কেননা এই গ্রামটা আমার। এই গ্রামের প্রতিটা জিনিসে আমার অধিকার আছে।
আর যে আমার রাস্তায় আসবে আমি তাকে আমার রাস্তা থেকে সরিয়ে দেবো। এই জন্য জুই আর রঘুবীরকে তুই খুন করেছিস? হ্যাঁ, কারণ ওরা আমার গোপন কাজের ব্যাপারে জেনে গেছিল। জুই এসেছিল এখানে ছবি তুলতে, কিন্তু প্রয়োজনের থেকে বেশি জেনে ফেলেছিল। তারপরে রঘুবীরকে এখানে ডাকলো, আর রঘুবীর ওর ইকুইপমেন্টস থেকে বুঝতে পারলো এই আগ্নেয়গিরি প্রাকৃতিক নয়, আসলে আমার ডায়নামাইটের গ্লাস থেকে হয়ে থাকে। তাই বাধ্য হয়ে ওই দুজনকে শেষ করে দিতে হলো। এবার এই সব কথা তুই আদালতে গিয়ে বলবি। আদালতে আদালতে আমি তখনই বলবো যখন কেউ আমাকে ধরবে। আমাকে কেউ ধরতে পারবে না। পাপ কাজের এইরকমই পরিণাম হয়। দেশের সম্পত্তি কারো একার হতে পারে না, দেশের সম্পত্তি দেশেরই হয়। লাভা বাড়ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি বেরো এখান থেকে। লাভা আসছে, তাড়াতাড়ি চলো 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 চলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি 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 চলো, তাড়াতাড়ি উপরে এসো, তাড়াতাড়ি সাবধানে এসো, তাড়াতাড়ি ওদিকে Girls! ওদিকে তাড়াতাড়ি চলো এসো। আরে খুব তাড়াতাড়ি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আপনারা যদি এখানে না থাকতেন তাহলে হয়তো আমরা কেউ জীবিত অবস্থায় ফিরতে পারতাম না। এতে থ্যাংক ইউ বলার কি আছে, এটা তো আমাদের দায়িত্ব। স্যার, আজ অবধি আমরা শুধু ফিল্ম স্টার আর ক্রিকেটার্সদেরই আমাদের হিরো ভাবতাম, কিন্তু আজ বুঝতে পারছি যে আসল হিরো তো আপনারা সবাই।